নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আসামি নিয়ে যাওয়ার পথে কাছাড় পুলিশের কাছে আটক নিজ পুলিশ। এনআরসি হামলা, সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা প্রতিহত। আইনজীবীর গুদামে হানা, বাজেয়াপ্ত 20 লক্ষ টাকার লালিগুড়। উচ্ছেদ অভিযান অব্যাহত, দখলদারদের সরে যাওয়ার কড়া নির্দেশ। বিস্তারিত খবর। আসামি ধরতে এসে উল্টো কাছাড় পুলিশের হাতে আটক হল মিজোরাম পুলিশের একটি দল। মঙ্গলবার মিজোরাম থেকে 10 জনের একটি পুলিশের দল এসে ব্যবসায়ী প্রসেনজিৎ দত্তকে আটক করে। তাকে নিয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় কাছাড় পুলিশ তাদের আটকে দেয়। মিজোরাম পুলিশের দল সহ প্রসেনজিৎ দত্তকে নিয়ে আসা হয় পুলিশ সুপারের কার্যালয়ে। প্রসেনজিতের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা পুলিশ সুপারকে দেখায় নিজ পুলিশ। পরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করিয়ে প্রসেনজিৎকে নিয়ে যায় নিজ পুলিশ। আজকের ঘটনা, আমি তো কাজ করতেছি, কাজ করার পরে তারা হঠাৎ করে ঢুকিয়েছে, জিজ্ঞাসে প্রসেনজিৎ দত্তকে। আমার সাথে কইছে আমার দুটো স্টাফ মানে মিজোরাম পুলিশ ঢুকে জিজ্ঞাসে, ঢুকে দুজনের পরে তো আমার দেখাইয়ে দিছে, স্টাফে দেখাইয়ে দিছে, তাই তো ভিতরে ক্যাবিনের পর তারা গিয়া কইছেন যে আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনার অ্যারেস্ট করতে লাগবে। আমি বললাম আমি আমার লয়ারের কথা কই, তো এখন তারা ফোনটা সিজ করে নিয়েছে, সিজ করিয়ে আমার লয়ার লোকাল পুলিশ আসছিল না 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 তারপরে কেন এসপি অফিসে কিছু হইলা এরপরে লয়ার ওয়ান আইসে পরে তো আমার মিসেসে গিয়া লোকাল পুলিশে ইনফরমেশন করছে। লোকাল পুলিশে মারুতি জনের সামনে তারা গাড়ি আটকাইছে, আটকে ঘুরে। কালাইনে হোজাই থেকে এনআরসি শুনানির জন্য আসা এক পরিবারের উপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা প্রতিহত করলেন এলাকার মানুষ। ফেসবুকে এ নিয়ে এক এআইডিএফ নেতা সাম্প্রদায়িক বিভ্রান্তির চেষ্টা করছিলেন। পশ্চিম কাটিগড়া জেলা পরিষদ সদস্য লাভ্রি চক্রবর্তী, বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী, কংগ্রেস নেতা কনকনাথ ও অগপ নেতা আলেখ আহমেদ এই ঘটনার নিন্দা করেন ও ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রং দেওয়ার প্রতিবাদ করেন। ঘটনায় আহত আলী আহমেদকে দেখতে যান তারা। আলী আহমেদ বলেন, সামান্য ঘটনাকে নিয়ে অপপ্রচার হয়েছে। সুব্রত চক্রবর্তী আলী আহমেদের চিকিৎসার জন্য 10,000 টাকা দেন। আমি কালকে আমার চাচার ঘরে আইসলাম, এখানে আইয়া এক রাত রাখছি, তাকে পরের দিন আমার এনআরসির হিয়ারিং আসলো হরিনগর রাজাটিলা দ্বিতীয়। তখন আমি আমার চাচার ঘর থেকে দলালপুর থেকে হরিনগর রাজাটিলার দ্বিতীয় অফিসে যাবার মুহূর্তত গাড়ি 3টা আইরেস গাড়ি রিজার্ভ করে যাবার লাগলাম। যাইতে সময় কত আমার 1 নম্বর গাড়িটার মাঝে একটা সাইকেল আরোহী সাইকেলটা টাচ হয়েছিল গাড়ির মাঝে। তখন গাড়িওয়ালায় ও সাইকেল আরোহীজনের গাড়িওয়ালারে খুব মারধর করছে। করার পরে এখানে পুরা গন্ডগোল লাগছে। তখন আমরা গাড়ির প্যাসেঞ্জার সব লামিয়া তারারে কইছি, বলে দাদা যদি সাইকেলটা তোমার গাড়ির মাঝে গাড়িটা যদি তোমার সাইকেলের মাঝে লাগি গেছে তে এর লাগিয়া তার তরফ থেকে হ্যাঁ সরি কর, আমরা সবার তরফ থেকে তোমারে আমরা সরি হইয়া যে জিনিসটা তুমি বাদ দিলাও, যেহেতু আমরা এনআরসি হিয়ারিংয়ে যাইমু, যদি লেট হয়ে যাতে আমরা হিয়ারিংটা মিস হই। তখন সাইকেল আর এইজনে এটা করার বাদে একটারে জ না করিয়া আমরার উপরে অ্যাটাক করে দিছে। গতকালকে রাজ্যেশ্বরপুর যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ হুজাই থেকে কিছু লোক এনআরসি সেবাকেন্দ্রে যাওয়ার পথে যে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা মর্মাহত এবং দুঃখিত এবং তার এই ঘটনার জন্য আমরা ধিক্কার জানাইতেছি। তার পরিপ্রেক্ষিতে গতকালকে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে একটি সভা হয়েছিল এবং সেই সভায় এটাকে নিন্দা জানানো হয়েছিল এবং সেই সভায় বলা হয়েছিল যে পুলিশ যাতে তার লিগ্যাল অ্যাকশন নেয়। তার পরবর্তী সময় সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আজকেও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সর্বস্তরের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু আমরা দেখলাম এখানে আপসু নামে একটি সংগঠন, সেই সংগঠনের জনৈক উপদেষ্টা আজকে সকালবেলা মোবাইলে একটা রেকর্ডিং করেছেন এবং আমাদের পশ্চিম কাটিগড়ায় এআইডিএফ দলের একজন কর্মী রয়েছেন, যিনি অনেক সময় সাংবাদিক পরিচয় দেন। উনি যেভাবে এবং আপসুর কার্যকর্তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে
উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তার জন্য আমরা তাদেরকে ধিক্কার এবং নিন্দা জানাই। চোলাই মদের উপাদান প্রায় 20 লক্ষ টাকার নিষিদ্ধ লালি গুড় বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ। সোমবার রাতে আবগারি বিভাগের কর্মকর্তারা পানপট্টিতে আইনজীবী অজয় কুমার পালের গোদামে অভিযান চালান। পালের 4টি গোদামে অভিযান চালিয়ে 90,000 কেজি লালি গুড় বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ। সঙ্গে ম্যানেজার জীবন আচার্যকে গ্রেফতার করা হয়। শহরে উচ্ছেদ অভিযান আরও কঠোর করল জেলা প্রশাসন। মঙ্গলবার দেবদূত সেন্ট্রাল রোড, নাহাটা পয়েন্ট, দেওয়ানজি বাজার হয়ে জানিগঞ্জ পয়েন্ট অবধি বেআইনি উচ্ছেদ চলে। ফুটপাত ও রাস্তার অবৈধ দোকান এর আগেই সরিয়ে ফেলা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার দীপময় ঠাকুরিয়া। তিনি বলেন, এই উচ্ছেদ অভিযান চলবে। বেআইনি দখলদারদের সরে যাওয়ার তিনি আহ্বান জানান। আপনি জানেন তো এটা একটা প্রোগ্রাম চলেছে এভিকশন ইলিগাল এনক্রোচমেন্টের। তো আজকে কালকে আমি করলো শ্রীরঙ্গপট্টি, আজই আমি করেছি সেন্ট্রাল রোড, আপনার জানিগঞ্জ এরিয়াটা এটা করছি। এখানে যতগুলো ইলিগাল এনক্রোচমেন্ট আছে সবাই আমি এটা মানে চলাই দিছি। আর আগেও এটা চলতে থাকবো, মানে আপনার কালকের দিনে হ'ব মানে অনেক অনেক রাস্তা এটা ইনফরমেশনটা আমি দিব না, কারণ দিলেতো মানুষরা তো একদিনের পথে হাঁটে যায়। আর মেইন প্রবলেম হয় যে একবার উঠে যাওয়ার পরে আবার ফির আই মানে বসে, ওইটাই মেইন প্রবলেম। আমি এটা মানে মেসেজ দিতে চাই, আপনারা ইলিগালি এনক্রোচ করো না। একটা মানে একবার যদি আপনি যায় আবার আয়, তো আবার আমি এভিকশন ড্রাইভ করবো। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে বলে মন্তব্য করেন করিমগঞ্জ বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। দলীয় টিকিট যেই পেয়ে থাকুন না কেন, দলের স্বার্থে বিজেপি প্রার্থীর হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিজেপির জয় সম্বন্ধে তিনি 100% নিশ্চিত। কংগ্রেস বিজ্ঞাপন দিয়ে প্রার্থীর জন্য আবেদন আহ্বান করছে, বিজেপি সেটা করেনি বলে তিনি মন্তব্য করেন। প্রার্থী হিসাবে আগামী দিনে আগামী 18 এপ্রিল তারিখে বরাক উপত্যকার যে 2টি আসনে নির্বাচন সম্পন্ন হবে, এই 18 এপ্রিল তারিখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে যাতে জয়যুক্ত করা হয়, সেই আবেদন করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাধারণ জনগণের নিকট রাখছে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়েছে, অধিসূচনা জারি হবে। ভারতীয় জনতা পার্টিও প্রার্থীপদ ঘোষণা করবে। আর নির্বাচন ঘোষণা হওয়ার আগের থেকে একটা বিষয় এবার নিশ্চিত হয়ে গেছে যে বিজেপি আবার ক্ষমতায় আসছে, আর মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন, সেটা নিশ্চিত আছে। আর করিমগঞ্জের সাধারণ জনগণ যাতে গত নির্বাচনের মতো ভুল না করে এবার যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার গঠন হবে, ওই সরকারে লোকসভায় ভারতীয় জনতা পার্টির সাংসদ যাতে থাকেন করিমগঞ্জ থেকে, সেটা যাতে করিমগঞ্জের সাধারণ জনগণ নিশ্চিত করেন, সেই আবেদন সাধারণ জনগণের উদ্দেশ্যে রাখব। বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ এক যুবক, নাম সুসেন দাস, বয়স আনুমানিক 40 বছর। ঘটনাটি ঘটেছে কালীবাড়ি চরে। মঙ্গলবার দুপুরে স্নান করতে গিয়ে সে বরাক নদীতে তলিয়ে যায়। এসডিআরএফ এসে অনেক সময় তল্লাশি চালিয়ে কোনো সন্ধান পায়নি। আজকে প্রায় একটার সময় কালীবাড়ি চরের নদীর ঘাটে ভাই স্নান করাতে গেছে, তার সঙ্গে তার বাতিজাও আসলো। স্নান করাতে গিয়ে হঠাৎ মানে নদীর জলে ডুবে গেছে, তারা পাওয়া যান না। তার নাম হলো সুসেন দাস, বাবার নাম লেট হরিচরণ দাস, বয়স অ্যাপ্রক্স 38 থেকে 40 হবে। কটার সময় একটা সময় ঘটনাটা ঘটছে। তো চেষ্টা করছে, তার চেষ্টার আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে যে টিমটা আইয়েছে যে তারা অক্সিজেন লইয়া ডুবাইছে, কিন্তু পাওয়া গেছে না ডেড বডি এখন পর্যন্ত।
এখনও আছে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বরাক চা শ্রমিক ইউনিয়নের ডাকে গত 7 মার্চ থেকে প্রতিটি বাগানে চলছে প্রতীকী আন্দোলন। মঙ্গলবার আরকাটিপুর চা বাগানের 56 হাল ফাঁড়ি বাগানের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আগে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখান। ফের কাজ থেকে ফিরে এসে বিক্ষোভ দেখান। এই আন্দোলন আগামী 14 মার্চ পর্যন্ত চলবে। মুখ্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের মজুরি 30 টাকা বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছে তা কার্যকরী করা। 14 মার্চের মধ্যে দাবি পূরণ না হলে কাজ থেকে বিরত থাকবেন বলে শ্রমিকরা জানান। আরকাটিপুর চা বাগানের ডিভিশন বাগান 56 হল চা বাগান আমরা 7 তারিখ থেকে নিয়ে আজকে 12 তারিখ 14 তারিখ অবধি আমাদের এই ধর্মঘট পালন করা হবে। কারণ আমাদের বাগানে অনেক কিছু দেওয়া হচ্ছে না। আগে যেগুলা দেওয়া হতো অনেক কিছু ফ্যাসিলিটি এখন উঠিয়ে নিয়েছে। তাই আমরা এই ধর্ণা দিতেছি। 4-5 দিন আমরা ধর্ণা দেব। যেমনি আমাদের বকেয়া বেতন কিছু বাকি আছে, এগুলা দেয় নাই সরকারি কর্তৃপক্ষ। এরপরে এরিয়া টাকাও বাকি আছে। আমাদের বেতনের যা বেড়েছে এখন পর্যন্ত এই 12 টাকাটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। পানীয় জলের সুব্যবস্থা কিছু নাই। হাসপাতাল আমাদের এখানে একটা হয়েছে, এটা কংগ্রেসের আমলে, কিন্তু এখন পর্যন্ত এটাতে এখন উদ্ঘাটনও হয়নি। এটাতে কোনো ব্যবস্থাই নেই। আমাদের এখন একটা মানুষ ব্যায়াম হইলে পরে ওই শিলচর নিয়ে যেতে হয়, উদারমন নিয়ে যেতে হয়। এগুলো অনেক অসুবিধার জন্য আমরা এই ধর্ণাটা দিতেছি। আমরা বারবার মালিক পক্ষকে বলার পরেও আমাদের কোনো কথাই শুনেননি ওনারা। এখন আপনাদের দাবি কিটা? হ্যাঁ, এখন আমাদের দাবি এগুলা যে যেমনি আমাদের ঘর বাড়ি ভেঙে রয়েছে, কিন্তু বাগান কর্তৃপক্ষ আজ পর্যন্ত এইগুলা রিপেয়ারিং করতেছে না। এরপর আমাদের বেতন যা টাকা বেড়েছে এটাও দিতে রাজি না। এরপরে পানীয় জলের তো অনেক অসুবিধা আছে। এখানে আপনি দেখুন না, সামনে আমাদের একটা প্রাইমারি হেলথ সেন্টার হয়ে পড়ে রয়েছে, আজ পর্যন্ত এটা ওপেনিং হয়নি। নানা ভাষায় কথা বলতে পারেন তিনি। বয়স 80 হয়েছে, কিন্তু এখনও 13টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। শুধু কি বলতে পারেন, লিখতেও পারেন। অবসরপ্রাপ্ত শিক্ষক সুহাগমণি বর্মন এমনই এক ব্যক্তিত্ব। বাংলা, অসমিয়া, হিন্দি ও তার মাতৃভাষা ডিমাসাতে লিখছেন অনেক বই। ডিমাসায় লিখেছেন 25টিরও বেশি বই। বাংলা ও অসমিয়ায় লিখেছেন 10টি গ্রন্থ। তিনি বরাক থেকে প্রথম রাজ্য সরকারের শিল্পী ও সাহিত্যিক পেনশন পেয়েছিলেন। এই বয়সেও সমান কর্মক্ষম। তার লেখা কবিতা প্রশংসিত হয়েছে গুণী মহলে। বরাকের পুরোধা ব্যক্তিত্ব রাজমোহন নাথকে নিয়ে তার একটি বই বরাকের বাইরেও জনপ্রিয় হয়েছে। সেই সোহাগমণি ঈশান বাংলাকে জানালেন তার অনুভূতির কথা। কতটা ভাষা আপনার এখন দখলে আছে? 12-13টার মধ্যে, এটা তো হিসাব করতে হবে আর কি। অনেক 13টার মতো আছে বর্তমান। কোন কোন ভাষা? ডিমাসা, মণিপুরি, হিন্দি, নেপালি, ওই বড়ো, বাঙালি, এসামিস, আরও কি আছে মনে পড়তেছে না। এতগুলো ভাষা আপনি কীভাবে শিখলেন? ওই আমি তখন ঘুরতাম। আর আমি প্রথম জীবনটা ছিল আমার সাংবাদিক জীবন। আমি দৈনিক জনভূমির সঙ্গে খুব উতভাবে জড়িত ছিলাম। ওই 58-59 ইংরেজির কথা। তখন আমি ওই বিভিন্ন জায়গায় গিয়েছি আর ওই ভাষা শিখেছি। এরপরে সাহিত্যের সঙ্গে সঙ্গে আমার মিল হলো। ওদের সঙ্গে আমি ওই নাগাল্যান্ড, অরুণাচল, বিভিন্ন স্থানে গিয়েছি, মানুষের সঙ্গে সম্পর্ক নিয়েছি এবং ওই ওদের ভাষাও আয়ত্ত করেছি। আওয়াঙ্গামি ওইগুলার ভাষা ওই সংগ্রহ করেছি। সংগ্রহ করতে করতে ভালো লাগলো। প্রত্যেক সমাজে গিয়েছি, ভালো লেগেছে। আচ্ছা, আপনি লেখালেখি কোন ভাষায় করেছেন? বেশ, আমি লেখা তো বেঙ্গলিতে করি, আসামিতে করি, হিন্দিতে করি, ডিমাসাতে করি আর ইংরেজিতে করি। প্রাইমারি স্কুলে টিচার ছিলাম, হাইলাকান্দিতে ছিলাম। আমি 2000 আমি অবসর নিয়েছি, 2000 নিয়েছি আর কি। তারপরে আমি বিভিন্ন ওই ধর্মীয় সংস্থায় জড়িত হয়ে গেলাম এবং বিশেষ করে হিন্দু ধর্ম সম্বন্ধে আমি একটু চর্চা নিতেছিলাম এবং ওই সংস্কৃতি সম্বন্ধে একটু ধারণা। আর ওই হিন্দু সমাজ
থেকে আরম্ভ করে তখন খ্রিস্টানদের সঙ্গে মিলতে হলো, মুসলমানদের সঙ্গে মিলতে হলো। ওই প্রত্যেকটা দেখে আমি একটু খুব ভালো মানে ধর্মীয় ব্যাপার আপনি একটা সব ধর্ম এমনি আমি জেনারেলি আমি শঙ্করদেবের শিষ্য, ওই শ্রীমন্ত শঙ্করদেবের শিষ্য আমি। এখন বর্তমান আমি ওই ধর্মের প্রচারক হিসাবে আমি আসি। বর্তমান শরণাচার্য আমি শরণ দিই, ওই বিভিন্ন জায়গায় আমি শরণের কার্য করি। শরণাচার্য আমি ওই বিভিন্ন স্থানে যাই, অটোমেটিক সম্পর্ক হয়ে যায়। নির্বাচনী আচরণবিধি শুরু হয়েছে, কিন্তু এখনও করিমগঞ্জ শহরে বিভিন্ন সরকারি অফিসে রাজনৈতিক দলের পোস্টার ব্যানার লাগানো রয়েছে। এগুলি সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সারা শহরেই এভাবে ছড়িয়ে আছে ব্যানার। আমরাঘাটে একটি যাত্রী অপেক্ষাগারের শিলান্যাস করলেন সিআরপিএফ 147 বাহিনীর কমান্ড্যান্ট তপন কুমার। তিনি বলেন, এই অপেক্ষাগার সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। यहाँ पर स्कूलों में स्पोर्ट्स आइटम डिस्ट्रीब्यूट किया था, लेकिन इस वर्ष हम लोगों ने ये विचार किया कि आइटम डिस्ट्रीब्यूट करने से अच्छा है कुछ कंस्ट्रक्टिव वर्क किया जाए जो लंबे समय तक लोगों को मदद दे सके। इसी के तहत इस वर्ष हमने 2 प्रोग्राम कछार डिस्ट्रिक्ट में, 3 हमने करीमगंज में, 1 हैलाकंडी में। 6 प्रोग्राम हम लोगों ने कंस्ट्रक्शन वाले किए हैं। हमने करीमगंज में भी हमने और कछार में भी और हैलाकंडी, तीनों जगह पर हमने ऐसे पैसेंजर वेटिंग शेड बनाए हैं और पब्लिक को डोनेट किया, क्योंकि यहाँ बारिश का सीज़न रहता है और बारिश के समय में बस पकड़ने में या गाड़ियाँ पकड़ने में दिक्कतें होती हैं। और इसी कंस्ट्रक्शन वाले सिलसिले में हमने 2 स्कूलों में जहाँ पर गर्ल्स चाइल्ड पढ़ते हैं वहाँ पर हमने उनके लिए टॉयलेट और बॉयज़ के लिए वॉशरूम और यूरिनल बना करके दिया, ताकि वो लंबे समय तक उनके लिए कारगर हो, उनके लिए मददगार हो। पिछले 2 वर्षों से लगातार हम इस प्रोग्राम के तहत हमने हॉस्पिटल्स में लाइफ सेविंग इक्विपमेंट्स दिया, कंप्यूटर दिया, स्कूलों में स्पोर्ट्स आइटम दिया, जो गांव के लोग हैं जिनके घरों में लाइट नहीं है उनको सोलर लाइटें दिया, पानी की समस्या थी तो हमने वाटर फिल्टर प्रोवाइड कराए। तो इस तरह से कई आइटम हमने डिस्ट्रीब्यूट किए थे अभी तक, लेकिन इस साल हमने पूरा ही कंस्ट्रक्शन वाला काम किया है। अब मुझे उम्मीद है कि ये इस वर्ष का कार्य आप लोगों को काफ़ी मददगार साबित होगा और ये आपको आज समर्पित किया गया है। अभी आप लोग की जिम्मेदारी है कि आप लोग इसको साफ सफाई रखें, इसको स्वच्छ रखें, ताकि इसको अच्छे तरीके से यूज किया जा सके। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 534তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকোনার কল্যাণীর মহাপ্রভু বাড়িতে অনুষ্ঠিত হবে মহানাম মহোৎসব। আগামী 13 মার্চ থেকে এই উৎসবের সূচনা হবে বলে জানালেন নাম মহোৎসব উদযাপন কমিটি। 13 মার্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসব শুরু হবে। 12 দিন ব্যাপী এই উৎসবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানান কমিটির কর্মকর্তারা। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি শ্রীগুনা প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রীমন মহাপ্রভুর 534তম শুভ আবির্ভাব মহোৎসবের আগামী 13 মার্চ 108টা গীতাযজ্ঞর দ্বারা অনুষ্ঠানের সূচনা। 13 মার্চ হইতে 20 মার্চ অবধি নিত্য পাঠ কীর্তন সন্ধ্যারতি ভূভারতী এগুলো থাকবো। আর 20 মার্চ রাত্র 8 ঘটিকায় 24 পর হরিনাম যজ্ঞের শুভ অধিবাস। 21, 22 এবং 23 মার্চ 24 পর ব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ চলবে। 24 মার্চে সকাল 10 ঘটিকায় মহোৎসব দধিবাণ্ড ভঞ্জন। তাই আমি বরাক উপত্যকা এবং সম্পূর্ণ ভারতবর্ষের যে মহাপ্রভুর ভক্তবৃন্দ সুসম্মত যারা রয়েছেন ওদের সবাইকে আমি অনুরোধ রাখছি, ওরা যেমন আমাদের এই অনুষ্ঠানে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করে অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে আমাদের সাহায্য। লামডিংয়ে অনুষ্ঠিত হল রাম ঠাকুরের 62তম বনোৎসব। এই উপলক্ষে ঝুলনপুরে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়, উৎসব পরিচালনা কমিটির কর্মকর্তারা জানান। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আসামি নিয়ে যাওয়ার পথে কাছাড় পুলিশের কাছে আটক মৃত পুলিশ। এনআরসি হামলা,
সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা প্রতিহত। আইনজীবীর গুদামে হানা, বাজেয়াপ্ত 20 লক্ষ টাকার লালিগুড়। উচ্ছেদ অভিযান অব্যাহত, দখলদারদের সরে যাওয়ার কড়া নির্দেশ। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।